নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এটা একটি শর্ট স্টোরি বলতে পারেন। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে মেদিনীপুর থেকে সুবল বিশ্বাস। সুবলবাবু জানিয়েছেন এই ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 1992 সালে। আর এই ঘটনাটি এমন একটি ঘটনা যে অবশেষে গিয়ে কিছু জানা যায় যে কী হয়েছিল, কারণটা কী। কিন্তু এই ঘটনাটার মধ্যে এরকম একটা ব্যাপার এসেছে যে এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণভাবে জানা যায়নি। আসি বিস্তারিত ব্যাপারে। সুবলবাবুর ক্যাটারিংয়ের বিজনেস, এবং 1992 সালে উনি প্রথম ওনার বিজনেস শুরু করে। উনি প্রথম কাজ পায় ওনারই বাড়ির সামনে একটি বিয়ে বাড়ির, মানে মেদিনীপুরের যেদিকে উনি থাকতেন, হয়তো এখনও থাকেন, উনি সেরকম কিছুই বলেননি। তো মেদিনীপুরের যেই গ্রামটার দিকে উনি থাকতেন সেখানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান উনি পায়, একটি বউ ভাতের অনুষ্ঠান ছিল। সেইখানে উনি ওনার ক্যাটারিংয়ের ব্যবস্থা যেসব ছিল সেগুলো নিয়ে ওখানে যান এবং ওখানে কাজ শুরু করেন। আমাদের এই দিকে এখন হয়তো কলা পাতা, শাল পাতা কিংবা মাটির গ্লাসে যেসব খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো ছিল সেগুলো প্রায় উঠেই গেছে। এখন এগুলো একটা ভিন্টেজ ব্যাপার হয়ে গেছে যে কলা পাতা মাটির গ্লাসে খাওয়ানো একটা আভিজাত্য আলাদা ছিল। কিন্তু গ্রামগঞ্জের দিকে প্রায় 2000 সাল পর্যন্ত হয়তো এখনও গেলে অনেক জায়গায় দেখা যাবে যে মাটির গ্লাসে, কলা পাতায়, শাল পাতায় এগুলোতে নিমন্ত্রণ বাড়িতে খাওয়ানো হচ্ছে অতিথিদের। তো এরকমই ব্যাপার ওখানেও হয়েছিল। তখন সুবলবাবুর যেসব লোকজনরা ছিল তারা ভাগ ভাগ করে কাজ করত, এবং ক্যাটারিংয়ে যা হয় একটা দিক দেখতো একজন, আরেকটা দিক দেখতো একজন। তো এরকমই ব্যবস্থাপনা চলছে, খাওয়া দাওয়া হচ্ছে ভালোই। এবার গ্রামগঞ্জের দিকে ব্যাপার ছিল আমাদের মতো কিন্তু মানে পর্যাপ্ত যেসব লোকজন, একটা ধরাবাঁধা মাপ ওরকম কিন্তু হতো না, এখনও হয় না। মানে দেখবেন আমরা যদি কোনো অনুষ্ঠান করি সেখানে সম্ভবত 200 জন 250 জন এরকম লোক ধরে নিই, যে হয়তো হলে এর মধ্যেই হবে, এর বেশি হবে না, হয়তো হলে কমই হবে। কিন্তু এই গ্রামগঞ্জের দিকে, পাড়াগাঁয়ের দিকে ব্যাপার ছিল যদি আপনি 200 জন ধরেন তাহলে কিন্তু আপনার মোটামুটি খাবার বানিয়ে রাখতে হবে 250 থেকে 300 জনের। কারণ গ্রামের ব্যাপারটাই এরকম, কোনো গ্রাম শোনে যে এইখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, তাহলে মোটামুটি ওই এলাকার যত লোকজন তারা ওখানে গিয়ে পৌঁছে যাবেই, মানে একটু খাওয়াটার আয়োজনটা বেশি করে রাখতে হয়। তো সুবলবাবুর এই যে বৌভাতে অনুষ্ঠানটি উনি করছিলেন সেখানেও এরকমই একটি অবস্থা হয়। প্রায় যখন 7টা 7:30 বাজে উনি যেটা জানিয়েছেন, তখন মোটামুটি পাড়াগাঁয়ের ব্যাপার, লোকজন সমাগম হতে শুরু হয়েছে, অতিথি যারা সবাই আসছে নিমন্ত্রণ বাড়িতে। তো খাওয়া দাওয়া চলছে। এবার গ্রামের ব্যাপার, তখন সেসব দিকে অত ইলেকট্রিসিটি আসেওনি। এবার ইলেকট্রিসিটি না থাকার কারণে তখন ওই ডিজেল জেনারেটর ব্যবহার করা হতো, এবং সেই জেনারেটরগুলো যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে বেশ কিছু দূরে রাখা হতো। কারণ সেই জেনারেটরের যে শব্দ, সেই ঘাট করে একটা শব্দ চলতো, সেই শব্দটা যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেখানে পরিবেশটা দূষণ করতো, সাউন্ড পলিউশন হতো। সে কারণে বেশ দূরে ওই জেনারেটরগুলো রাখা হতো। তো এই সুবলবাবু যেখানে কাজটি করছিলেন সেটা মানে বৌভাতের যে অনুষ্ঠানটি হচ্ছিল সেটা হচ্ছিল একটা মাঠের ওপর, এবং জেনারেটরটা রাখা হয়েছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে একটা পুকুরের পাশে। সেখানে একটি জেনারেটর অপারেটরকে রাখা হয়েছিল, একটি ছেলেকে, যে ওখান থেকে জেনারেটর অপারেট করছিল। তো যখন 9:30 10টা বাজে তখন মোটামুটি একটু সমস্যা হয়। মানে 7টার থেকে খাওয়ানো শুরু হয়েছে, পাড়াগাঁয়ের ব্যাপার, লোকজন তো অনেক আসে। সমস্যা হচ্ছে সুবলবাবুর ওই ক্যাটারিংয়ের একটি ছেলে এসে বলে যে দাদা একটু সমস্যা হচ্ছে, কলা পাতা কম পড়েছে। তো বলছে কলা পাতা তো এখন কোথায় পাওয়া যাবে এত রাতে, আর এমনি রাত্রিবেলা পাড়াগাঁয়ের ব্যাপার, গাছ ওরকম রাতে কাটা যায় না, গাছ ধরা যায় না, এরকম একটা ব্যাপার থাকে। আমরাও এখনও দেখবেন সন্ধ্যের পরে গাছে হাত দিই না। তো যাই হোক, তখন একটা এমার্জেন্সি ব্যাপার, কি করবে? সুবলবাবু বলছে তাহলে একটা ব্যবস্থা তো করতে হবে, এমনি শালপাতাও নেই যে দেওয়া হবে। বলছে কতটা কম পড়েছে? বলছে মোটামুটি কিছু কম পড়েছে, আনলে হয়ে যাবে। বলছে পাবো কোথায় তাহলে? তো ওখানেরই একটা ছেলে, লোকাল ছেলে, সে বলছে কলা পাতা আছে ওই যেখানে আপনাদের জেনারেটরটা রাখা হয়েছে ওই ওপারটায় গেলে কিছু কলা গাছ আছে, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসা যাবে। তো ঠিক আছে, সুবলবাবু একটু ছেলেকে পাঠায়, মানে যেই ছেলেটি এসে বলেছিল যে কলা পাতা কম পড়েছে, ওর নামও ওখানে বলেছে, ওর নাম হচ্ছে দীপক।
তো যাই হোক, ওই দীপককে উনি পাঠায়, বলে যে তুই যা তাহলে গিয়ে নিয়ে আয়, দেখ ওখানে জেনারেটর যে অপারেট করছে ওই ছেলেটাও রয়েছে, দরকার পড়লে ওকে নিয়ে যা, তোরা দুজন মিলে কয়েকটা পাতা ওখান থেকে নিয়ে আয়। আর আনার সময় ভালো করে ওই পুকুর পাড়ে একটু বসে জল টল দিয়ে ধুয়ে তারপর কলাপাতাগুলো নিয়ে আসিস। তো ঠিক আছে, দীপক গেছে। তো এদিকে আমাদের সুবলবাবু সামলাচ্ছে গেস্ট যারা তারা আসছেন, তাদেরকে দেখাশুনো করানো, বসানো, খাওয়ানো। তো প্রায় ঘন্টাখানেক হয়ে যাওয়ার পর তখনও যখন দীপক ওই কলাপাতাগুলো নিয়ে আসছে না, এটা দেখে সুবলবাবুর একটু চিন্তা হয় যে এখনও আসছে না, এইখান থেকে এইটুকু পুকুর, তার পাশে ওই কলা গাছ, তো দীপক গেল কোথায়? তো উনি একটু দেখতে পেলেন। এবার হাঁটতে হাঁটতে উনি ওই পুকুরের পাড়ে আসে, এসে দেখছে ওই যে জেনারেটর অপারেটর ছিল সেই ছেলেটি ওখানে নেই। যে ওই ছেলেটি গেল কোথায়? তো উনি আর একটু হাঁটতে হাঁটতে পাশে যায়। ওখানে গিয়ে উনি হঠাৎ করে দেখছে ওই জেনারেটরের ছেলেটা আর ওই দীপক বলে যে ছেলেটা, ওই দুজন ওখানে উল্টে পড়ে রয়েছে। এবার এইটা দেখার পর উনি একটু আশ্চর্য হয়ে যায়, কী ব্যাপার, এরকম পুকুর পাড়ে ওরা দুজন এরকম উবুড় হয়ে পড়ে রয়েছে। ভাবছে হয়তো ইয়ার্কি টিয়ার্কি কিছু করছে, এবার ইয়ার্কি করার মতো কোনো ওখানে ব্যাপার নয়। তো সুবলবাবু তাড়াতাড়ি করে গিয়ে দুজনকে ডাকে, দেখছে দুজনের মধ্যে কেউই কোনো রেসপন্স করছে না। তখন ওনার একটু সন্দেহ হয়, উনি এবার লোকজন ডাকাডাকি তোড়জোড় পড়ে যায় যে তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। এবার পুকুর থেকে সাথে সাথে জল টল নিয়ে ওদের মুখে চোখে দেওয়া হয়, একটু সুস্থ করিয়ে ওদেরকে ঘরে নিয়ে গিয়ে বসানো হয় ওখান থেকে। এবার তো পাড়াগাঁয়ের ব্যাপার বলতে বুঝতেই পারছেন, আশেপাশে তো খাওয়া দাওয়ার লোকজন যারা ছিল মোটামুটি ভিড় হয়ে গেছে, যে কি হয়েছে, খাওয়ার ছেড়ে সবাই দৌড়ে এসেছে। তো লোকজনরা সবাই চলে এসছে। তো সুবলবাবু মোটামুটি এইসব সামাল টামাল দিয়ে বলছে কোনো অসুবিধা নেই, আপনারা যান, গিয়ে আপনারা খাওয়া দাওয়া করুন, একটা সামান্য ব্যাপার, কোনো ব্যাপার না, কিছু হয়নি, আমি দেখে নিচ্ছি। তো এইসব বলে উনি ব্যাপারটা কাটিয়েছে। পরের দিন সকালবেলা যখন সুবলবাবু দীপকের বাড়িতে যায় দেখা করতে যে কী হয়েছিল, দেখছে দীপকের প্রচণ্ড জ্বর, আর জ্বরের ঘোরে ভুলভাল বকছে, আবল তাবল বকছে। তো বলছে ঠিক আছে, সুবল সুস্থ হয়নি আগে, ওর সাথে পরে কথা বলবো। তো সেদিন আর দীপকের সাথে সুবলবাবু সেরকম কোনো কথা বলতে পারেননি। উনি সেই দিনই গেছিলেন ওই যে জেনারেটর অপারেট করছিল যে ছেলেটা, তার বাড়ি। সেখানেও গিয়ে দেখছে সেই ছেলেটির ওই একই অবস্থা, ছেলেটি মোটামুটি জ্বরে কাবু হয়ে গেছে এবং মানে কারোর সাথে কিছু কথা বলছে না। এবার তখন মোটামুটি একটু জোর দেওয়াতে ওই ছেলেটি বলে যে কালকে রাত্রে আমরা যখন ওখানে কলাপাতা আনতে গেছিলাম, তো আমি বলিনি আপনাদের কাউকে, আমি ওই দীপককে বলেছিলাম তুই যখন আসবি তোদের ওখান থেকে একটু মাছ ভাজা নিয়ে আসবি, আমি ওখানে বসে মাছ ভাজা খাবো। তো বলছে তা তুই মাছ ভাজা খাবি, তো তুই তো আমাদের বলবি, আমাদের নিজেদেরই লোক, তুই ভিতরে বসে খাবি, তুই ওখানে পুকুর পাড়ে অন্ধকারে কেন মাছ ভাজা খাবি? বলছে না, ভাবলাম তুমি যদি আবার কিছু মনে করো, তো ভাবলাম যে একটু মাছ ভাজা আর যদি মাংস টাংস কিছু থাকে একটু প্লেটে করে নিয়ে আসবি, ওখানে বসে আমি খাবো, আর তারপর যাবো তোর সাথে কলাপাতা নিয়ে আসবো, কোনো ব্যাপার না। তো আমাকে মাছ ভাজা আর মাংসটা এনে দিয়েছে। এবার আমরা গেছি কলাপাতা নিয়ে আসতে। ব্যাপারটা হচ্ছে আমি যখন কলাপাতা নিয়ে আসছি, ও আর আমি দুজনে একই জিনিস দেখেছি। একজন মানে অতি বৃদ্ধ লোক, সে ধুতি আর একটি স্যান্ডো গেঞ্জি পরে মানে দেখি উবুড় হয়ে বসে আমাদের ওই খাবারগুলো খাচ্ছে। ভাবলাম হয়তো কোনো ভিখারি গোছের কেউ হয়তো হবে, খাবার পাচ্ছে না। তো আমি গিয়ে ডেকেছি যে এ বুড়ো, কী হচ্ছে, এগুলো তুমি কে? তখন উনি যখন আমাদের দিকে ঘুরলো, সে হাসি, মানে এমন একটা হাসি আমাদের দিকে দিল, সে কোনো মানুষের হাসি নয়। সেই হাসির মধ্যে এতটাই একটা ভৌতিক কিছু ভাব ছিল, যেটা দেখার পর দীপক আর আমি দুজনের কেউই তখন সেন্সে থাকতে পারিনি। আমাদের তারপর আর কিছু মনে নেই। যখন হুঁশ আসলো তখন দেখছি আমি বাড়িতে শোয়া, এবং এই ব্যাপারটা আশেপাশের লোককেও জানানো হয় পরে। কেউই সেরকম কোনো সিমটম ওখানে পায়নি। তো ভেবেছে হয়তো কেউ হবে যে হয়তো মজা করেছে, বা কিছু কোনো বয়স্ক লোক, পাগল গোছের হয়তো কোনো লোক হবে। তো এই ব্যাপারটাকে যখন সবাই ইগনোর করে যাচ্ছে, ঠিক এরকমই সময় ওখানে ওরকম আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। ব্যাপারটি হচ্ছে, একটি ছেলে একটি মেয়ে স্কুল থেকে ফিরছিল, বাচ্চা, তারা দুপুরবেলা দেখে ওই পুকুর পাড়ে ওরকমই একজন বৃদ্ধ লোক তাদের দিকে আসছে এবং বলছে যে আমার কাছে আয়, আমার কাছে আয়, এবং ওরকমই সে একটা অদ্ভুত হাসি। এবং এইটা দেখার পর ওই বাচ্চাগুলোকেও ওখানে অজ্ঞান অবস্থাতেই পরে পাওয়া যায়। তাদেরকেও সুস্থ করে যখন জানা যায়, তারাও ওই একই কথা বলে যে একটা অতি বৃদ্ধ লোক ওরকম আমাদের দিকে আসছিল এবং আমাদের বলছিল আমাদের কাছে আয়। তো এরকম ব্যাপার বেশ কিছুদিন ওখানে চলে। তারপর আস্তে আস্তে ওরা অনেকের মুখেই এটা
জানা যায় যে ওরকম ঘটনা ওখানে ঘটছে। বেশ কিছু মানুষ ওখানে এরকম অসুস্থ হয়ে পড়েছেন। তারা কেউ কাপড় কাচতে গেছিলেন, কেউ বলছেন যে তারা নাকি জলে তলিয়ে যাচ্ছিল, কেউ তাদের ওই পুকুরে টেনে নিচ্ছে। তো আস্তে আস্তে করে ব্যাপারটা যখন একটা বড় জায়গায় গিয়ে পৌঁছয় তখন ওখানে বেশ পুজো আচরা করা হয় এবং কিছু তান্ত্রিক গোছের লোকজনদের ওখানে নিয়ে এসে একটা বড় হোমযজ্ঞ ওখানে করা হয়। তারপর আস্তে আস্তে করে ব্যাপারটা কমতে থাকে। এখন সেসব জায়গা কীরকম কিংবা পরিবর্তন হয়েছে কিনা সে ব্যাপারে সুবলবাবু সেরকম কিছু দেয়নি। হয়তো সেসব জিনিস এখন আর ওখানে দেখা যায় না। একটা সময় পাড়াগাঁয়ে এরকম অনেক ঘটনা ঘটতো যেগুলো অনেক মানুষই সাক্ষী হয়ে রয়েছে। আমাদের এই চ্যানেলেও আপনারা বিভিন্ন এরকম ঘটনা পাবেন। তো একটা খুবই ভয়ানক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলো সুবলবাবু। বন্ধুরা, আপনাদের কাছেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমরা অবশ্যই সেটা শোনাবো এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে এরকমই ভৌতিক কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।